হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। তো সকালবেলা উঠে প্রথম কাজ যেটা চা বানিয়ে খাওয়া। তো যেটা গ্রিন টি রয়েছে, সকালবেলা উঠে না ঠিক যেন গ্রিন টিটা যেন তিতো তিতো লাগে, যেন বেশি খেতে। তো ওই জন্য গ্রিন টিটা খাচ্ছি না, গ্রিন টিটা রয়েছে। আর এখন এই চা পাতাটা যেটা ওই চায়ের দোকানে যে পাতা বিক্রি হয় সেই পাতা, আর রোস্টেড চা যেটা আগে ছিল ওটা মানে বাড়ন্ত হয়ে গেছে। তো এই পাতাটা যেটা আনা হয়েছে এটা কয়েকদিন হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বলছে কৌটে ঢেলে ফেলো, তো আমি বললাম ঢালছি করে ঢালা হয়নি, তো আজকে ওই জন্য ঢেলে ফেললাম। আর বর্ষাকাল তো একটু মানে খারাপ ওয়েদার হলেই মানে চায়ের টেস্টটা নষ্ট হয়ে যায়। চায়ের পাতার গন্ধটাই মানে ফ্লেভারটাই চলে যায়। তো যাই হোক, এখন চা বানিয়ে নিচ্ছি। আর আজকে টুকটাক কাজ আছে, আর বাজার আসবে আজকে, তো সেগুলো করব। মানে সেগুলো আসলে সেগুলো নিয়ে আবার পড়তে হবে। আর বৃষ্টি তো চলছেই সারাটা দিন ধরে, মাঝে মাঝে থামছে, মাঝে মাঝে হচ্ছে, আবার রোদও উঠছে, এই চলছে। আর কিছুটা জামা কাপড়ও আছে, সেগুলো আর একদিকে মানে চাপিয়ে দিয়েছি এসে। তো ওটা তাড়াতাড়ি করে কাঁচা হয়ে গেলে কি সারাদিনের মধ্যে বারে বারে একটু রোদে দিলেও শুকিয়ে যাবে, আর ঘরে পাখার তলায় দিলে তো শুকিয়েই যাবে। তো দেখো, চা বানানো এদিকে হয়ে গেছে, আমরা চা খাবো ওদিকে, আর এদিকে এটা কাঁচা ধোয়া চলুক। আর তারপর ওই যে বললাম বাজার আসবে, আর আমরা তো টিফিনে সেই ওটসই খাওয়া হয় মাঝে মাঝে। অন্য কিছুও খাচ্ছি, কিন্তু সেগুলো আর শেয়ার করিনি, মানে যেগুলো ঝটঝট করে রান্না বান্না হবে সেরকম। তো আর এই জিনিসগুলো আনা হয়েছে, তো কালকে নিয়ে আসা মানে আগের দিনকে মানে রাতে নিয়ে আসা হয়েছে। এগুলো আর গুছিয়ে রাখা হয়নি, তাই জন্য ডিমটাও ফ্রিজে রেখে দিলাম গুছিয়ে, আর এই তেলের প্যাকেটগুলো গুছিয়ে রাখলাম। আর এর আগের দিন তোমাদের এর আগে কয়েকদিন আগে শেয়ার করেছিলাম নিউট্রিলা এগুলো যেগুলো আনা হয়েছিল, যেটা কৌটের যে নিউট্রিলা ছিল ওটা কিন্তু বাড়ন্ত হয়ে গেছে, মানে দুদিন রান্না করলাম ওটা হয়ে গেছে। আসলে আমার হাজব্যান্ড ওই নিরামিষ তরকারি একটা মিক্স তরকারি করলে বলে ওর মধ্যে করে সয়াবিনটা দিয়ে দিতে, তো ওই জন্য ওই মধ্যে করে দিয়ে খাওয়া হয়ে গেছে। তো এখন এই প্যাকেটটা আছে, আর এইটা আমি সেদিন খেয়াল করিনি, এই প্যাকেটটার সাথে এই হলুদের প্যাকেট যেটা 10 টাকা মতো মনে হয় এটা রয়েছে, ওইটা ফ্রি। কারণ সেদিনকে ভাবছিলাম যে হলুদ তো ঘরে আছে, আবার হলুদ কেন আনলো, তো আজকে আবার খেয়াল করলাম যে ওইটা ওর সাথে ফ্রি আছে। আর আগে না আমার ঘরে যে বেশ বড় বড় চামচ আছে, তো আমার হাজবেন্ড তো চামচ দিয়েই খায়, তো ওই চামচগুলো না হলুদের প্যাকেটের সাথে আগে ফ্রি দিত, মানে খুব সুবিধা হতো একটা করে। মানে কত 200 না 250 না 500 ঠিক মনে পড়ছে না, মানে ওরম হলুদের প্যাকেট আনলেই ওরম ফ্রি দিত, তো নিয়ে আসা হতো। 500 হবে না, 250 প্যাকেটই মনে হবে। আর দেখো, ওই যে আমাদের ঘরে ইঁদুরের তাণ্ডব, ওই জন্য এখন আলু নিয়ে এসে এই ঘরে বড় ঘরেই রাখছি। আর আমার হাজবেন্ড মানে বলছিল যে বড় ঘরেই এনে রেখো, আজ এই ঘরেও যদি ইঁদুরের তাণ্ডব হয় আর ইঁদুরের জন্য যদি সাপ আসে বাড়িতে, মানে এরকম একটা আমি ভয় পাই। তো যাই হোক, ওগুলোকে মানে সুরক্ষিত রাখার জন্য এখন এই ঘরেই আনছি। আর এখন আগে প্রচুর পরিমাণে আলু আমাদের ঘরে নিয়ে আসা হতো, এখন কম পরিমাণেই আনা হয়, কারণ আমার হাজবেন্ড অতটা এখন আলু প্রিয় নয়, আর শরীরের কথা ভেবেই একটু কম রান্না বান্নাতে আলু দেওয়া হয়। তো আজকেও আবার নিয়ে এসেছে আলু, তো এটা আগের দিন এনেছিল আর আজকেও এনেছে। আবার চন্দ্রমুখী আবার জ্যোতি আলু এরকম তো থাকে, তো ওই জন্য আবার দুরকম ঝুড়ি লাগবে, সেই একটা ব্যাপার। আর আজকে নিয়ে আসা হয়েছে ইলিশ মাছ, আর যেটাকে কেটে আনেনি, এটাই হচ্ছে সমস্যা। এটাকে এখন আমাকে কাটতে হবে, তো সেটা নিয়েই বলছিলাম তুমি কেটে আনোনি কেন, মাছ নিয়ে বসতে হবে। তো দেখো কলতলাতে চলে এসেছি, আর এই চামচটা দিয়ে না মাছের আঁশগুলো তুলতে সুবিধা হয়, কিন্তু আমি আর আঁশগুলো এখানে তুলিনি, কারণ আঁশগুলো যদি ছাড়াতে যাই চারিদিকে ছিটিয়ে কোথায় কোথায় আটকে থাকবে তার ঠিক নেই। আর আমার হাজব্যান্ড তো এমনিতেই ঘরে যদি মাছ আসে তো মাছের গন্ধ যতই ফিনাইল দেওয়া হয়, যাই দেওয়া, ডেটল জল ফিনাইল জল করেও ঢেলে দেওয়া হয়, তবু বলবে তার আঁশটানো গন্ধ। তো ওই জন্য আর বেশি এখানে আঁশগুলো কাটিনি, শুধু এই মানে মাছের মানে কি বলবো টাকনাগুলো কেটে মাছগুলো শুধু পিস করে নিয়েছি। আর রান্নাঘরে গিয়ে সিঙ্কে দাঁড়িয়ে ওখানেই আঁশটা আবার ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে কলতলাটাতে আবার একটু ফিনাইল, ওই যে কালো যে ফিনাইল হয় সেই ফিনাইলটা দিয়ে আবার চারিদিকে ধুয়ে দিয়েছি। তো এই আজকে ইলিশ মাছ কাটতে অবশ্য বেশি ঝামেলা হয় না, চটপট করেই কাটা হয়ে যায়। আর এই মাছটাই হয়তো দোকানে দিলে হয়তো ওরা 5 পিস করে দিত, কিন্তু আমি অত পারি না, তো বড় করেই কেটেছি, 4 পিস করে একটা মাছ, তো 2 দিন হয়ে যাবে।
ভেবেছিলাম একসাথেই রান্না করব, তারপর দেখলাম যে না, আলাদাই করব। আসলে তোমাদের সাথে শেয়ার করি, আজকে মাছ নিয়ে এসেছে আর কলমি শাকও নিয়ে এসেছে। আর এখন কলমি শাকগুলো তো খেতে বেশ ভালোই লাগে, আর ভালোবাসি কলমি শাক ভাজা খেতে। তো এবার যেই বলছে কলমি শাক নিয়ে এসেছি, আমি বলছি আবার মাছ কাটবো, আবার শাক বাজবো, শাক কাটবো, এরকম করছি। তা আমার হাজব্যান্ড বলছে তুমি শাক আর মাছ একসাথে করো, মানে মাছ দিয়ে কলমি শাক দিয়ে রান্না করো। এবার আমি কোনোদিন কলমি শাক দিয়ে মাছ দিয়ে, মানে ইলিশ মাছ দিয়ে করিনি। কলমি শাক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, যেরকম কচু শাক রান্না করে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে বা কালো জিরে ফোড়ন দিয়ে, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কয়েকবার করেছি, নিজের মন থেকেই ওটা বিয়ের পরে করেছিলাম, তো ভালো লেগেছিল খেতে। চিংড়ি মাছ তো যাতে দেবো তাতেই ভালো লাগে। তো তো বলাতে তখন আমি বললাম যে যেটা নোনা ইলিশ হয়, নোনা ইলিশে এরকম শাক দিত, যেটা শুনেছি। আমি কোনোদিন ছোট থেকে এত বড় হয়েছি নোনা ইলিশ খাইনি, কিন্তু আমার হাজব্যান্ডের মুখে শুনেছি, মানে শাশুড়ি মা করতেন নোনা ইলিশ, বা আমার মায়ের মুখেও শুনেছি যে মা ওরাও খেয়েছে, বা আমার দিদিমা টিদিমা ওরা সব বানাতো এরকম। আসলে আগে সংরক্ষণ করে রাখার জন্যই নোনা ইলিশের ব্যবহারটা হতো, আর এখন বাড়ি বাড়ি ফ্রিজ, আর কে আর নোনা ইলিশ বানিয়ে রেখে দেবে, সারা বছর খাওয়ার জন্যই ওইভাবে রাখতো। তো দেখো মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই শাকগুলো একদম পরিষ্কার, অসুবিধা নেই কোনো। তো এখান থেকে কয়েকটা শাক আবার শিকড় শিকড় মতো বেরিয়েছে, আমি আবার গাছ লাগিয়ে দিয়ে এসেছি। আগে আমার বাড়িতে ছিল, বলেছিলাম এর আগে ভিডিওতে, এখন আর বাড়িতে নেই, তো কয়েকটা লাগিয়ে দিয়ে এসেছি যাতে হয়ে যায়। আর এদিকে বরবটি ভাজা, ওই যে বললো বরবটি ভাজা করো, আর শাক দিয়ে মাছ। এই শাক দিয়ে মাছ নিয়ে হলো যে ইলিশ মাছ দিয়ে এই দিয়ে খাবো, কোথায় সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ হবে, বা গাটি কচু দিয়ে বেগুন দিয়ে যে ঝোল হবে। বেগুন আর আলু ছিল, তারপরে ও বললো যে ঠিক আছে তাহলে বেগুন আর আলু দিয়ে নয় ঝোল করা। না, তোমার খেতে ইচ্ছা করছে, তুমি মুখ ফুটে বলেছো, বানিয়ে তো দেখি, খারাপ তো হবে না। ইলিশ আর চিংড়ি যেমন ভাবেই রান্না করো তেমনই ভালো লাগে। আর এই মাছটা না সেরকম কোনো মানে টেস্ট নেই, মানে একটা ইলিশ মাছের ভাজলেও, এই জন্য একটু হালকা করে এই জন্য ভাজলাম, যাতে তেলের মধ্যে একটা গন্ধ আসে, বা মাছের যে ভেতরে যে তেলটা থাকে, ইলিশ মাছের যে তেল, সেটাও এর মধ্যে একসাথে ভেজে মানে এটা করলাম যাতে টেস্ট আসে। খারাপ লাগেনি, খেতে ভালো লেগেছে, কিন্তু এখনো সেই যেন ইলিশের টেস্ট পাচ্ছি না। আসলে সমুদ্রের মাছ তো, সমুদ্রের মাছ যতক্ষণ না নদীতে এসে ওরা কিছুদিন না থাকে, ওদের গায়ে মানে চর্বিটা জমে না। তো চর্বিটা মানে ইলিশ মাছের গায়ের যে তেল জিনিসটা, সেটা আগে যে ছোটবেলায় খেতাম, সে কালো কালো মোটা যে লেয়ার পড়তো, এখন ইলিশ মাছে কিছুতেই পাই না, মানে সেই লেয়ার। যত দাম দিয়ে বা বড় ইলিশও এনেও সেই একই অবস্থা। তো যাই হোক, এমনি মনে হচ্ছিল অনেকটা সময় লাগবে, কিন্তু ওই শাকটা বাঁচতেও অসুবিধা হয়নি। আর এই শাকে না পাতাটা কম হয়, এই দেশি পালং শাকটাতে, এই পালং শাক বলছি, কলমি শাকটাতে। তো যাই হোক, শাক দিয়ে এখন মাছটা ঢেকে দিলাম। খারাপ লাগেনি, যেরকম আমরা এই কচু শাকের মধ্যে দিয়ে ইলিশ মাছ দিয়ে খাই, তো সেরকমই। তো যাই হোক, দেখো এই সিলিন্ডারের মধ্যে আমি ডেটটা লিখে রাখি। তো এই ডেটটা সোমবার দিনের ক্লিপসটা ছিল, তো এটা আমি তুলে রাখলাম। আর লিখে রাখলে কি হয়, সুবিধা হয় যে মনে থাকে যে কটা আমার যে মানে 3 মাস মতো যায় মানে সিলিন্ডারটা, তো বুঝতে পারি তখন যে এই মনে হয় যাওয়ার আগে মানে ফুরাবে মানে এরকম একটা মনে হয়। তো যাই হোক, দেখো এই শাকটাও রান্না হয়ে গেল, আর রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন, গ্যাস মোছা, সিঙ্ক মোছা, সমস্ত কিছু হয়ে গেছে, একদম ফিনাইল টেনাইল দিয়ে ঘর টর সমস্ত মোছা হয়ে গেছে। তা সত্ত্বেও আমার হাজবেন্ডের খালি ওই একই কথা, মাছের গন্ধ, এই হচ্ছে ওর ব্যামো। আর কি বলবো বলো, ও হচ্ছে ডিম মাংস প্রিয়। হ্যাঁ, ইলিশ মাছ খেতে ভালোবাসে, ইলিশ চিংড়ি এগুলো ভালোবাসে। আর এই যে গামলাটা জলটাকে চেঞ্জ করে আবার নতুন করে জল দিচ্ছি। আর এই যে বালতিটার মধ্যে রেখেছিলাম গাছটার জলটা সবে চেঞ্জ করতে গেলাম, মানে বালতিটাকে একটু কাত করে, বালতিটা গেল মানে মুড়মুড়ে হয়ে ভেঙে। তো ওই গোলাপি বা এই পিঙ্ক কালারের বালতিতে যে গাছটা আছে, সেটা আমার যে মাঠ মানে কুল গাছের দিকে যে মাটির মধ্যে যে জায়গাটার মধ্যে সেই গর্ত করে রেখেছিলাম, ওইখানটাতে পুঁতে দিয়েছি, দেখা যাক কি হয়। ওই জায়গাটা অবশ্য না রোদ পড়ছে না, ওই জন্য জানি না কি হবে। পদ্ম গাছে কিন্তু একটু রোদেরই দরকার পড়ে। তো যাই হোক, স্নানের আগে একটু জলও ভরে দিয়ে গেলাম। আর স্নান টান সেরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন এই কিছু জামা কাপড় ছিল, সেগুলো মানে এগুলো আগের কাচা, সেগুলো চেয়ারে ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছে, আর সাথে গান শুনছি। আর গান শুনছি মহারাজ সিনেমার গান, নতুন গান, মনলি ঠাকুরের গানটা খুব সুন্দর। আর সিনেমার অ্যাক্টর হচ্ছে জুনেদ খান, যেটা আমির খানের ছেলে। তো সেই কাজ করতে করতে গান শুনছি আর ছোটবেলার কথা মনে করছি।
সাল 1993 সাল, ওই সময়টা মানে ওই সময় আমার মনে আছে পরম্পরা বলে একটা সিনেমা রিলিজ করেছিল আমির খানের। আর আমির খানের তো আমি মানে একদম খুব বড় একটা মানে কি বলবো পাগল মানে পাগলি মানে ছিলাম, আছিও, ভালো লাগে আমার প্রত্যেকটা সিনেমা দেখতে। আর যাই হোক, তো তখন আমার মনে আছে আমির খানের যখন ছেলে হলো, মনে হচ্ছে 2রা জুন এরকম একটা মনে হয় ডেট হবে 1993 সালে, এরকম পেপারে বা মানে পড়েছিলাম এরম হবে। তো ওর মধ্যে নামটা দেওয়া ছিল, তার ওজন কত হয়েছে, মানে এরকম সমস্ত দেওয়া ছিল। তো সেই গানটা শুনছি আর ভাবছি দিন কোথা থেকে কোথায় চলে যায়। তখন সবে সবে মানে স্কুলে মানে সবে মানে স্কুলে পড়ি, টিনেজার। আর আমির খানের মানে খুব প্রিয় আমার। তখন আমার যে মানে কাকিমার যে ছোট ছেলেটা, তখন ও 93 সালেই হয়েছে। ও মানে সেই গুলোই ভাবছিলাম আর ভাবছি দিন কোথা থেকে কোথায় চলে যায়, কত কত বছর চোখের সামনে দিয়ে চলে যায়। তো লাঞ্চ মেনুটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম।